আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নবীন প্রবীণের সমন্বয়ে আন্দোলনে সক্রিয় গ্রহণযোগ্যদের বিএনপির প্রার্থী মনোনয়ন, বঞ্চিতদের ধৈর্য ধরার পরামর্শ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। নিবন্ধন পেল এনসিপি সহ 3টি দল। শাপলাকলি নিয়ে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা নাহিদ ইসলাম। চলতি মাসে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য ও গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য জামাত আমিরের। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান, দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এবং নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সরকারের। কেউ পক্ষ নিলে আইনি ব্যবস্থা, ম্যাজিস্ট্রেটি ক্ষমতা থাকবে সেনাবাহিনী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবীন প্রবীণের সমন্বয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, এলাকায় গ্রহণযোগ্যতা সহ নানা মানদণ্ড বিচার এবং কয়েক ধাপের জরিপের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। যোগ্যতা থাকার পরও যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তারা বলেন, ত্যাগীদের নানাভাবে মূল্যায়ন করা হবে। তবে মনোনয়ন না পাওয়ায় অজুহাতে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও বলেন নেতারা। মইনুল আহসানে জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে বিএনপি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রার্থী তালিকা নিয়ে বিএনপির অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী সহ রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ, আলোচনা। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা, প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে উৎফুল্ল সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। মনোনয়নের তালিকায় প্রায় ১০০ আসনে নতুন মুখ, আছেন প্রবীণ পরীক্ষিতরাও। তবে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় কয়েকটি স্থানে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীদের বিক্ষোভের দিকেও সতর্ক দৃষ্টি রাখছে বিএনপির হাইকমান্ড। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে, পরবর্তীতে তারা বুঝতে পারে যেটা হয়তো সঠিক হয়নি। অনেক সময় যিনি প্রার্থী পাননি তার কোনো হয়তো জানাও নেই, কিছু অতি উৎসাহী লোকজন এগুলো রাস্তাঘাটে চলে আসে এবং একটু বিশৃঙ্খল হওয়ার চেষ্টা করে। একজনকে তো নমিনেশন দিতেই হবে, তাই না? সবাইকে তো একাধিক ব্যক্তিকে তো নমিনেশনের সুযোগ নেই, তো এটা তো মেনে নিতে হবে। প্রার্থী তালিকায় সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান সালাউদ্দিন টুকুর মতো হেভিওয়েট নেতাদের নাম না থাকা নিয়েও চলছে নানা আলোচনা। একই আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় যারা মনোনয়ন পাবেন না তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার কথাও জানালেন বিএনপির দুই নীতি নির্ধারক। এটা তো একটা কঠিন সিদ্ধান্ত। এখানে আমাদের অনেক নিবেদিত প্রাণ নেতা কর্মী আছে যারা অনেক স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, কিন্তু নমিনেশন তো একজনকে দেওয়া সম্ভব। সুতরাং তাদের হয়তো কিছু মনোকষ্ট থাকতে পারে, থাকবে, কিন্তু দিনের শেষে তো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। এটা তো আমরা প্রতিটি নির্বাচনে দেখি। যে কোনো মূল্যে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করার বার্তাও দেন তারা। নির্বাচনী কার্যক্রমটা আরো ত্বরান্বিত হচ্ছে এবং নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে, এলাকায় নির্বাচনী কার্যক্রম আরো জোরদার হচ্ছে। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। আমির খসরু জানালেন, খুব দ্রুতই জোট ও সমমনাদের কয়েকটি আসনে ছাড় দিয়ে চূড়ান্ত করা হবে ৩০০ আসনের মনোনয়ন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। অনিবার্য কারণে মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর ১ আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান
মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর ১ আসনও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত করা হল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে উত্তরের জেলা বগুড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যে ২০০৮ সালে নির্বাচনের পর আবারও বগুড়ার ৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে প্রথমবারের মতো বগুড়া ৬ আসনে লড়তে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলাবাসীর মতে নতুন রূপে জাগছে বিএনপি, নতুন প্রত্যাশায় এগিয়ে চলছেন নেতাকর্মীরা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। বগুড়ার রাজপথ এখন বিএনপি কর্মীদের পদচারণায় মুখর। সোমবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ আর স্লোগানে মুখর পুরো শহর। সবশেষ ২০০৮ সালে বগুড়া ৭ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বগুড়া ৬ সদর আসন থেকে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন তারেক রহমান। স্থানীয় নেতাদের মতে তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রার্থিতা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সারা বাংলাদেশের মধ্যে আমি এইটুকু বলতে পারি যে বগুড়াতে ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে বগুড়ার জনগণ। বগুড়ার আপামর জনসাধারণ খুবই খুশি। আমরা ১৭ বছর ভোট দিতে পারিনি, এবার ইনশাআল্লাহ আমরা মন করে তাকে ভোট দেবো। এবারে আমরা ধানের শেষে ভোট দিয়ে আবার পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচনী মাঠে মা ছেলে একসাথে বগুড়াবাসীর জন্য ঐতিহাসিক ঘটনা। ভোটাররা আগের চেয়ে বেশি একতাবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। গাবতলীর সাথে নির্বাচন করবে আমাদের মা বেগম খালেদা জিয়া। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তার চাইতেও আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছেন, এটা আমরা তার সঙ্গে আমরা বগুড়াবাসীও আমরা তার অপেক্ষায় রয়েছি, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য। দুই প্রজন্মের নেতৃত্বে জেলার রাজনীতি এখন সরগরম। দুই আসনের ভোট যুদ্ধে এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে কেমন করেন বিএনপির নেতাকর্মীরা। এবারে আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকে আমরা পেয়েছি, মা এবং ছেলে। তো এবার আনন্দটা আমাদের একটু ভিন্ন মাত্রা নিয়ে এসে দিয়েছে। কাজে আমি মনে করি শুধু বিএনপির জন্য না, এটা বগুড়াবাসী সর্বস্তরে বগুড়াবাসীর জন্য আনন্দের সংবাদ এবং খুশি সংবাদ। কারণ আপনারা দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতায় থাকে বগুড়া তখন উন্নয়ন হয়। নেতাকর্মীরা ব্যস্ত নির্বাচনের প্রস্তুতিতে, অন্যদিকে ভোটারদের মধ্যে জমেছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের নতুন সদস্য হয়েছেন। এ সময় স্নিগ্ধের বাবা মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত ৮ মে এই পদ থেকে সরে দাঁড়ান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব আছেন। এনসিপি সহ ৩টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বাকি 2টি দল হল আমজনগণ পার্টি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, 3টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় কমানোর দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল 53টি। স্থগিত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল নিবন্ধনের জন্য 143টি আবেদন পড়েছিল ইসিতে। কয়েক ধাপে যাচাই বাছাই করে 3টি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে কমিশন। আমরা 3টা দলের
কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি পাচ্ছে শাপলাকলি প্রতীক, রফিকুল আমিনের নেতৃত্বাধীন আম জনগণ পার্টির প্রতীক হ্যান্ডশেক আর মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলের প্রতীক কাচি। এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাক্ষাৎ শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। সংশোধিত আরপিওতে নির্বাচনে জামানতের পরিমাণ ও প্রার্থীদের ব্যয়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের জামানতের ব্যাপারে আমরা মনে করি জামানতটা আমরা আগে বলেছিলাম কমানো দরকার। যদি কমানো না যায় তাহলে বিদ্যমান যেটুকু জামানত আছে সেই জামানত রাখা দরকার, বৃদ্ধি করার কোনো প্রশ্ন নাই। সর্বোচ্চ ব্যয়সীমা যেটা 25 লক্ষ আছে, আমরা বলেছি এটাকে কমানো দরকার, না হলে কোনোভাবে এটাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। সরকারি বেসরকারি গণমাধ্যমে প্রচার সহ সব ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শাপলাকলি প্রতীক নিয়ে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, চলতি মাসে সকল আসনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। প্রতিটি আসনে দলের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতাকে মনোনয়ন দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং শাপলাকলি মার্কায় আমাদের সকলের প্রিয় শাপলাকলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পিছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দেব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুন ভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতে পারে, তবে মতবিরোধ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে আমিরে জামাত এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন, তাদের দলের নায়েবে আমির আরো আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি 237 জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার 1 বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন
জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়, মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের কোনো সদস্য কোনো প্রার্থীর পক্ষ নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আরও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতায় থাকবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চলছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে ফেসবুকে পাবনা ৩ আসন নিয়ে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মোস্তফা। ওসির ওই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। এ অবস্থায় আগামী নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়েও সংশয় জানান কেউ কেউ। পুলিশের স্বচ্ছতা এবং পুলিশের কাজের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে। ১.৫ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের কেউ পক্ষপাতিত্ব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তার আইনি আওতায় নেওয়া আসা হবে। উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার বলছে, অন্তর্বর্তী সরকারের 14 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 40টি। পুলিশ, সেনা সদস্য ও যৌথ বাহিনীর হাতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন 153 জন, আর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 281 জন। এই সরকারের সময় কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ঘটনারই তদন্ত করছে সরকার। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। তিনি জানান, শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। পালিয়ে থাকা কর্মকর্তাদের ক্রিমিনাল উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে আনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। উপদেষ্টা বলেন, ভোটের সময়ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত 14 বছরে আওয়ামী লীগ সরকারের সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পের প্রায় 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাজনৈতিক হস্তক্ষেপ করতেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন এবং চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরও ঝুঁকিতে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার দরকার। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত 14 বছরে মহা দুর্নীতি হয়েছে। 2010 থেকে 2024 সময়কালে
মোট দুর্নীতির পরিমাণ প্রাকলন করা হয়েছে, যা আর্থিক মূল্য $248.4 মিলিয়ন বা 2110.6 কোটি টাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে স্বাভাবিকভাবে গত 16 বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। ট্রাস্টি বোর্ড এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার। তাই এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জিআইডিসি আয়োজিত ন্যাশনাল ইরোথ ডে 2025 উদযাপন করা হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ATN বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জিআইডিসির প্রতিষ্ঠাতা সুহাগ মহাজন। অনুষ্ঠানের শেষে সম্মানসূচক জিআইডিসি 2025 পুরস্কার গ্রহণ করেন তাশিক আহমেদ সহ আরও অনেকে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক সিটির 37তম মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে টানা 15 ঘণ্টা অর্থাৎ নিউ ইয়র্ক সময় রাত 9টা পর্যন্ত। প্রায় 5.1 মিলিয়ন নিবন্ধিত ভোটারের এর মধ্যে প্রায় 7,35,000 জন আগাম ভোট দিয়েছেন। এতে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শেষ পর্যন্ত জিতলে তিনি হবেন 400 বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম উগান্ডায় হলেও বেড়ে উঠেছেন নিউ ইয়র্কে। এবার প্রবাসী বাংলাদেশিদের আকুণ্ঠ সমর্থন পাচ্ছেন 33 বছর বয়সী এই রাজনীতিবিদ। তবে মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে বরাদ্দ সীমিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি ছাড়াও নিউ ইয়র্কে সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারের মধ্যেও লড়াই হবে। এবার খেলার খবর। বিপিএল এর 12তম আসরের জন্য 5টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাতে সভা শেষে চূড়ান্ত 5 দলের নাম ঘোষণা করা হয়েছে। বিসিবি জানিয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দলে দেওয়া হয়েছে। বিপিএল এর দল নিতে 11টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছিল। এর মধ্যে 3টি ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা, খুলনা ও বরিশাল বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়েছে। টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকে 5টিকে চূড়ান্ত করেছে বিসিবি। আগামী 19 ডিসেম্বর থেকে বিপিএল এর আয়োজন করতে চায় তারা। প্লেয়ার্স ড্রাফট হবে 17 নভেম্বর। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। এছাড়া দলে নেই মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাইম হাসানও। শ্রীলঙ্কার সিরিজের বাকি সবাই আছেন দলে। 2 টেস্ট এবং 3টি টি20 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট হবে 11 নভেম্বর সিলেটে, দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় 19 নভেম্বর থেকে। শুধু খেলাধুলা নিয়েই থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা তাদের জন্য জরুরি নয় বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর একটি হোটেলে আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিত সভায় তিনি বলেন, ক্রীড়া দলের সদস্যরা দেশের জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলবে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী ক্রীড়া দলের নাম ঘোষণা করা হয়।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। নবীন প্রবীণের সমন্বয়ে আন্দোলনে সক্রিয় গ্রহণযোগ্যদের বিএনপির প্রার্থী মনোনয়ন, বঞ্চিতদের ধৈর্য ধরা পরামর্শ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। নিবন্ধন পেল এনসিপি সহ 3টি দল। শাপলাকলি নিয়ে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা নাহিদ ইসলাম। চলতি মাসে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য জামাতে আমিরের। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান, দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এবং নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সরকারের। কেউ পক্ষ নিলে আইনি ব্যবস্থা, ম্যাজিস্ট্রেটি ক্ষমতায় থাকবে সেনাবাহিনীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।